আজ আমরা শুরু করব ক্লাস 12-এর ভেক্টর বীজগণিত, যেটা আমরা ভেক্টর অ্যালজেব্রা বলি। তো ভেক্টর অ্যালজেব্রা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা আমরা ক্লাস 11-এ ফিজিক্সে করেছি। তো আজ আমরা ভেক্টর সম্বন্ধে আমরা আলোচনা করব। তো ভেক্টর এসেছে ভৌত রাশি থেকে। তো এই ভৌত রাশি আমরা দুভাগে বিভক্ত করি, একটা হচ্ছে স্কেলার, আর একটাকে বলবো আমরা ভেক্টর। তো তোমরা এগুলো ক্লাস 9-এ তোমরা পড়েছো যে স্কেলার কাকে বলে এবং ভেক্টর কাকে বলে। তো স্কেলার কাকে বলবো? যার মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। মানে এর মান আছে, মান থাকবে, মান আছে কিন্তু কিন্তু দিক বা অভিমুখ নেই। তাহলে আমরা এখানে স্কেলার সম্বন্ধে যেটা পেলাম সেটা কি পেলাম? এর মান থাকবে কিন্তু দিক বা অভিমুখ মানে কোন দিক হবে, যার ডিরেকশন কিছুই নেই কিন্তু। ঠিক আছে? তো কেমন হতে পারে এগুলো? যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ভর, তারপর তাপমাত্রা। দেখো এগুলোর আমরা কিন্তু মান পাবো, কিন্তু ওর ডিরেকশন কোন দিকে সেটা কিন্তু আমরা নির্দিষ্টভাবে কিছু বলতে পারি না। ঠিক আছে? কোনো ডিরেকশনই নেই কিন্তু। সুতরাং আমরা এই স্কেলারে যেটা পেলাম, আমরা পেলাম কি মান আছে কিন্তু এর দিক বা অভিমুখ নেই, তাকে আমরা বলবো স্কেলার। আর যেমন উদাহরণ কি বললাম, ভর, তাপমাত্রা, আরও হবে ঘনত্ব, সময়। ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কিন্তু স্কেলার। এবারে যেটা আমরা আসবো, আমাদের মূল যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর, সেই সম্বন্ধে এবার আলোচনা করব। তো ভেক্টরটা হচ্ছে এর মান থাকবে, মান আছে, আবার দিক আছে, মানে দিক বা অভিমুখ মানে অ্যাকচুয়ালি ডিরেকশন সবই কিন্তু এর থাকবে। তাহলে ভেক্টর সম্বন্ধে যেটা পেলাম, এর মানও থাকবে, দিকও থাকবে এবং অভিমুখও থাকবে। সব যখন থাকবে তখনই ওটা কিন্তু হবে ভেক্টর। তো এগুলো কি হতে পারে? যেমন সরণ হবে, বেগ হবে। কেমন বেগের একটা কী থাকে, একটা মান থাকে এবং তার নির্দিষ্ট দিক থাকে কিন্তু। ঠিক আছে? সরণ, বেগ, তারপরে বল। ঠিক আছে? এসবের যেগুলো আমরা দেওয়া আছে সেগুলো প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট মানও পাবো এবং এর দিক কোন দিকে যাবে তার কিন্তু নির্দিষ্ট একটা দিক থাকে। ঠিক আছে? সুতরাং মান পাবো এবং দিক বা অভিমুখ যখন পেয়ে যাব তাকে আমরা বলবো ভেক্টর। ঠিক আছে? তো এটা তো আমরা বুঝতে পারলাম যে ভেক্টরের মান থাকবে এবং দিক বা অভিমুখ থাকবে, তাই তো? তো আমরা এই ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? ভেক্টরটাকে আমরা কিভাবে, ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব? আমরা ভেক্টর রাশিকে প্রকাশ, তো ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তার মানে কোনো ভৌত রাশি বা কোনো রাশির উপর যখন আমরা তীর চিহ্ন দিব, ঠিক আছে, কোনো ভৌত রাশির উপর যখন আমরা তীর চিহ্ন দিব তখন কিন্তু ওটাকে আমরা ভেক্টর রাশি কীভাবে বোঝাবে। ঠিক আছে? তাহলে কেমন হতে পারে? যে কোনো একটা ভৌত রাশি, ধরো কোনো একটা বিন্দু, এটা নিলাম, এখানে একটা বিন্দু নিয়েছি, এখান থেকে আমি গেলাম, এটা ও বিন্দু ধরলাম, এটা ধরো এ বিন্দু ধরলাম। এই ও থেকে এর দিকে একটা বেগ নিয়ে চললো। ঠিক আছে? এখান থেকে একটা বেগ নিয়ে যাচ্ছে এই দিকে ডিরেকশানে, একটা নির্দিষ্ট দিক দিয়ে কিন্তু, মানে একটা নির্দিষ্ট দিককে কিন্তু যাচ্ছে, তাই তো? এদিকে যাচ্ছে, এই অভিমুখে যাচ্ছে। তো
তো আমরা এই পুরোটাকে যে ও এ পেলাম, ও এ, এই যে ও থেকে এ, তাকে আমরা কোন ডিরেকশন নিয়ে যাচ্ছি, ও থেকে কোন দিক যাচ্ছে, এদিক এ এর দিকে যাচ্ছে। তাহলে ও থেকে যখন এ এর দিকে যাবো তখন ডিরেকশনটা কেমন করে লিখবো আমরা, এভাবে লিখবো, ও থেকে এ। ঠিক আছে, একইভাবে তো এটা কিন্তু এই ও এ যেটা পেলাম সেটা কিন্তু একটা ভেক্টর হিসেবে আমরা কিন্তু বুঝবো এটা। ঠিক আছে, একইভাবে যদি এরকম হতো, এটা আমি ও নাম দিলাম, এটা এই নাম দিলাম, কিন্তু ডিরেকশনটা আমি এই দিকে দিলাম, তাহলে কেমন করে লিখবো, এটাকে সেইভাবে লিখবো, এভাবে কিন্তু আমরা লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে ও এ লিখবো, এবার ডিরেকশনটা কোন দিচ্ছে, এ থেকে ও এর দিকে যাচ্ছে, তার মানে কেমনভাবে লিখবো আমরা, এইভাবে লিখবো, উল্টো দিকে। তার ডিরেকশন যেই দিকে যাবে সেই দিকে কিন্তু আমরা এটা সেদিকেই কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো এর যে মানটা, এই যে আমরা বললাম যে এই ভেক্টর যেটা পেয়েছি ওয়ে, তো ওয়ে ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করব, এই ওয়ে ভেক্টরের যে মানটা আমরা বের করব সেটাকে আমরা মড হিসাবে লিখব, মানে মড দিয়ে লিখব, এবং এই ওয়ে ভেক্টরের মান হবে ওয়ে সেই সরলরেখাংশের মান, কারণ এইটুকুটার যা মান হবে, ও থেকে এ যদি 2 হয় তাহলে আমরা কি পাবো, এই ওয়ে মানটা হবে কি 2 হবে। ঠিক আছে, তাহলে ওয়ে ভেক্টরটার যে মডিউলাস যদি করি, আমরা মডিউলাস সবসময় কী পাই, আমরা মডিউলাসের একটা মান পাই। ঠিক আছে, এই মডিউলাস যদি আমরা করি তাহলে আমরা কী পাবো, ওয়ের যে রেখাংশের যে মানটা বা সরলরেখাংশের যে মানটা পাবো সেটা হবে ওর মান, ওই ভেক্টরটার মান হচ্ছে কত, ও এ সরলরেখাংশটা। বোঝা গেছে, তাহলে ও এ যে ভেক্টরটা ছিল তার যদি মান বের করি, এটা যখনই মান বের করব সবসময় মনে রাখবে, যখন কোনো ভেক্টরের মান বের করতে হয় তখন কিন্তু মডিউলাস আমরা ব্যবহার করব সবসময়। ঠিক আছে, তাহলে কি বললাম, কোনো ভেক্টরের যদি আমরা মান বের করি তাহলে কিন্তু ওই ভেক্টরটির মডিউলাস করলেই তবে কিন্তু মানটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে লিখবোটা কি, ওয়ে ভেক্টরের মান বের করার সময় আমরা মডিউলাস ব্যবহার করব। তো ওয়ে ভেক্টরের মান যখন আমরা বের করব তখন কিন্তু অবশ্যই আমরা তার মডিউলাসটা অবশ্যই কিন্তু ব্যবহার করব। ঠিক আছে, তো এটাই ওর মান হবে, এবং সেই ভেক্টরটা মডিউলাস করলে যে রেখাংশের আমরা মান পাবো, ওয়ে ভেক্টরের কি, এই যে এখানে পেলাম কি, ও থেকে এ, মানে এটা সরলরেখাংশের মান, এইটুকুটা যার মান হবে সেটা কিন্তু ওই ভেক্টরটার মান পাবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা হয় এবং ভেক্টর রাশির মান আমরা কিভাবে আমরা বের করব সেটা সম্বন্ধে জানলাম। এরপরে আমাদের যে নেক্সট পার্ট আসছে সেটা হচ্ছে, একে আমরা বলবো একক ভেক্টর। একক ভেক্টর কি, ভেক্টরের এবার একটা আমরা পার্ট সম্বন্ধে জানব, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, প্রচুর কাজে লাগবে। এটা যদি আমরা না জানি তবে কিন্তু আমরা পরের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু কিছুই বুঝতে পারবো না। সুতরাং যে পয়েন্টগুলো আমরা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও, সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টরকে ইংলিশে যেটা আমরা বলবো ইউনিট ভেক্টর। ইউনিট যখন বলবো, ইউনিট কথার অর্থই কিন্তু আমরা এক, তাই না, ইউনিট মানে একক বলতে এখানে বোঝাচ্ছে এক, মানে যে ভেক্টরের মান, মানে যে কোনো ভেক্টর, কোনো একটা ভেক্টরের মান যদি এক হয় তাহলে ওই ভেক্টরটাকে বলা হয় ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে কি বললাম, যেসব ভেক্টরের মান কত পাবো আমরা, এক পাবো, যেসব ভেক্টরের মান বা মডিউলাস, মানে এই যে মডিউলাস যেটা করলাম, মডিউলাস বা মড, সংক্ষেপে আমরা মডিউলাস বা এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারি মড। আর মডকে সবসময় আমরা দুটো মানে দাগ দিয়ে কিন্তু প্রকাশ করবো। ঠিক আছে, এখানে কোনো একটা ভেক্টরের মান থাকবে আর এটাকে আমরা দাগ দিয়ে প্রকাশ করবো, সেটাকে বলবো আমরা মড। তো মডিউলাসে কত হবে, এক হবে,
এক হয়। মানে যেসব ভেক্টরের মান বা মডিউলাস যদি করি তাহলে ওর মান কত পাবো আমরা, এক পাবো, তখন ওটা কিন্তু আমরা তখন সে ভেক্টরকে আমরা বলবো একক ভেক্টর। ঠিক আছে, তো একটা আমরা ভেক্টর নিচ্ছি, ধরো এ একটা ভেক্টর, নিচ্ছি। তো এ ভেক্টরের একক ভেক্টর কি হবে? এ ভেক্টরের একক ভেক্টর দাঁড়ায় যে এ ভেক্টরের মান দিয়ে, মান দিয়ে বলতে মডিউলাস দিই, ঠিক আছে, যদি ডিভাইড করি মানে ভাগ করি, এ ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে মানটা আমরা পাবো, সেটা কিন্তু একক ভেক্টর। ঠিক আছে, সেটি একক ভেক্টর হবে। তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এই ভেক্টরের একক ভেক্টর কি করে লিখব? তো এ ভেক্টরের একক ভেক্টর আমরা প্রকাশ করব এভাবে, এ ভেক্টর এর একক ভেক্টর তাহলে এ ভেক্টরের একক ভেক্টর কত হবে? আমি কি বললাম, এ ভেক্টরটা উপরে লিখব এবং তার মান দিয়ে কিন্তু আমরা ভাগ করব, তার মানে কি মড অফ এ ভেক্টর। তাহলে কি বললাম, এ ভেক্টর যেটা পাবো তার মডিউলাস যদি দিয়ে ভাগ করি, মানে ওর মান দিয়ে যদি ভাগ করি, এ ভেক্টরের মান দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে কিন্তু আমরা কি পাবো, একক ভেক্টর পাবো। ঠিক আছে, তো এবার আরও আমরা জানবো যে কিছু কিছু ভেক্টর আছে যেগুলো আমরা জানবো, আই ক্যাপ বা আই ভেক্টর, এটাও আমরা এভাবে প্রকাশ করতে পারি, ক্যাপ দিয়েও প্রকাশ করতে পারি, অথবা তীর চিহ্ন দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি, এগুলো কিন্তু একই। ঠিক আছে, এই যে আমরা জানবো আই ভেক্টরটা কি, তোমরা যখন 3 ডাইমেনশন করাবো, ছবি আঁকবো যখন, তখন একটু ক্লিয়ার হবে। তো একটু এটা জেনে নাও যে আই ভেক্টরকে আমরা বলি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আই ভেক্টরকে বলা হয় কি বললাম, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমি কী বললাম, এটা আই ভেক্টরকে, এটাকে বলা হয় আই ক্যাপ, এটা ক্যাপ দিয়ে প্রকাশ করি, মানে টুপি আকৃতি, তো তাই জন্য বলা হয় আই ক্যাপ। আর এটাকে আই ভেক্টর দিয়ে মানে এই তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হতে পারে, অথবা আই ক্যাপ দিয়েও আমরা বলতে পারি, কোনো প্রবলেম নেই, তোমরা যেটা সুবিধা সেটাই লিখতে পারো। ভেক্টরের জায়গায় আমি এই তীর চিহ্নের জায়গায় আমরা যদি ক্যাপ দিই সেটাতে কোনো প্রবলেম নেই, আবার তীর চিহ্ন দিলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা যেটা খুশি পছন্দ মতো আমরা লিখতে পারি এটা। একইভাবে যে ক্যাপ যখন আমরা লিখব, যে ক্যাপ বা যে তীর চিহ্ন যদি আমরা দিই বা ভেক্টর, সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে যে মানে ওয়াই অক্ষ বরাবর, এটাকে বলবো আমরা ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। একইভাবে কে ভেক্টর যেটা বলা হয় কে ক্যাপ বা কে ভেক্টর যখন আমরা বলবো, ওটা কি বলবো, তাহলে জেড অক্ষ বরাবর হবে, জেড অক্ষ বরাবর ওটা একক ভেক্টর। ঠিক আছে, এটা আমরা জানবো যখন 3 ডাইমেনশন করব, তখন কিন্তু আমরা জানতে পারবে। ঠিক আছে, এবার যে ভেক্টরটা আমরা জানবো সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। দেখো, সদৃশ কথার অর্থই হচ্ছে কি আমরা জানি মিল, তাই তো? তার মানে দেখো, এখানে আমরা একটা ছবি আঁকছি, দেখে না ভালো করে। প্রথমে ও একটা বিন্দু নিলাম, এখানে একটা ভেক্টর নিচ্ছি ও এ, যার ডিরেকশন এরকম। ঠিক আছে, ও একটা ভেক্টর নিচ্ছি, আবার এ থেকে আমি আর একটা ভেক্টর নিচ্ছি বি বিন্দু পর্যন্ত, এই এ থেকে বি এর দিকেও সে ডিরেকশনটা এ থেকে বি এর দিকে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভেক্টরের যে ডিরেকশনটা সেটা কিন্তু একই দিকে, মানে ও থেকে প্রথমে এ এর দিকে, তারপর কিন্তু এ থেকে বি এর দিকে, দুটো ডিরেকশনই কিন্তু একই দিকে। যখন একই দিকে হবে তখনই ওই ভেক্টরগুলোকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাছাড়াও
এরকম হতে পারে, ধরো এই একটা যে সরলরেখা পেয়েছি, এরকম করে আমি আরেকটা সরলরেখা অঙ্কন করলাম, এবং এর ডিরেকশান যেদিকে হবে, এর ডিরেকশান যদি সেরকম হয়, একই হয়, ঠিক আছে, এটাকে কেমন হচ্ছে তাহলে সমান্তরাল হচ্ছে, তাই না? ওপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা পরস্পর সমান্তরাল, এবং ভেক্টরের ডিরেকশানটাও কিন্তু একই দিকে, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে কি সমান্তরাল, তাই তো? তো আমরা এই সদৃশ ভেক্টরটাকেও আমরা সমান্তরাল ভেক্টর বলতে পারি, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে পারলাম, যে একই দিকে কিন্তু একই দিকে ভেক্টরের ডিরেকশন হবে, ভেক্টরের দিক মানে ভেক্টরের দিক হবে, ঠিক আছে। যখন একই দিকে ভেক্টরের দিকগুলো হবে তখনই ওটাকে আমরা বলবো সদৃশ ভেক্টর। আর একই দিকে ভেক্টরের দিক যদি হয়, ঠিক আছে, এই ভেক্টর যে সদৃশ ভেক্টর বললাম, সেই সদৃশ ভেক্টরকে আমরা কীভাবে বললাম, যে সমান্তরাল ভেক্টরকেও আমরা কি বলবো, সদৃশ ভেক্টর। তো ওটাও লিখে নেব আমরা, যে সমান্তরাল ভেক্টরকেও আমরা কি বলবো, সদৃশ ভেক্টর। আমরা সদৃশ ভেক্টর বলবো, সদৃশ ভেক্টর বলবো। তাহলে তোমরা সদৃশ ভেক্টর কি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যে পার্টে আসবো সেটা হচ্ছে অসদৃশ ভেক্টর। প্রত্যেকটাই কিন্তু এক একটা পার্ট, এবং প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই প্রত্যেকটা কনসেপ্ট যদি না জানো তবে কিন্তু তোমরা ভেক্টর সম্বন্ধে কিছু জানতে পারবে না, মানে একটার পর একটা লিঙ্কেজ প্রত্যেকটাই আছে, হ্যাঁ। তো সুতরাং প্রতিটা যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু ভালো করে তোমরা বুঝবে, এবং যে ছবিগুলো আমি আঁকছি সেগুলো কিন্তু ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। অসদৃশ কথার অর্থই হচ্ছে কিন্তু অমিল। তাহলে যে ভেক্টরগুলো আমরা যে ভেক্টরের যে ডিরেকশনগুলো সেগুলো কি হবে, অমিল হবে। মানে একটা ভেক্টর যদি এদিকে হয় আর একটা ভেক্টরের ডিরেকশন এরকম হয়ে গেল, ঠিক আছে। ধরো এখান থেকে একটা এদিক থেকে একটা ভেক্টর যাচ্ছে, ধরো এটা ও নাম দিলাম, এটা এ নাম দিলাম, এই ও এ ভেক্টরের ডিরেকশন হচ্ছে এইদিকে যাচ্ছে। আমি এখান থেকে আরেকটা ভেক্টর ডিরেকশন ধরো ও ড্যাশ নিলাম, এটা ধরো এ ড্যাশ নিলাম, ঠিক আছে। তাহলে এর ডিরেকশনটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। তো দুটোরই ভেক্টর যে ডিরেকশনগুলো পাচ্ছি সেগুলো কিন্তু পরস্পর আলাদা ডিরেকশন, মানে ডিরেকশনটা কিন্তু একই দিকে নয়। যখন একই দিকে ডিরেকশন হবে না তখন সেই ডিরেকশন অনুযায়ী ওটাকে আমরা কি বলবো, অসদৃশ ভেক্টর। মানে অ্যাকচুয়ালি অমিল ভেক্টর, মানে যে ভেক্টরের যে ডিরেকশনগুলো হয় সেগুলো কিন্তু পরস্পর আলাদা, মানে যে ডিরেকশনটা একই দিকে যাওয়ার কথা সেটা কিন্তু উল্টো দিকে হতে পারে, অন্য দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, মানে ডিরেকশন কিন্তু একই হবে না। কথার অর্থ হচ্ছে যেটা বললাম, যে ডিরেকশন একই দিকে হবে না। তো ডিরেকশন যদি একই দিকে না হয় তো সেই ভেক্টরকে আমরা বলবো অসদৃশ ভেক্টর। আর সদৃশ মানে কি বললাম, যে একই দিকে ডিরেকশনটা হবে, ঠিক আছে। তার মানে যেটা আমরা লিখব, যে দিকগুলি ভেক্টরের দিকগুলো একই দিকে হবে না, তাই তো। ভেক্টরের দিকগুলি একই দিকে হবে না, তো আমরা কি পেলাম, ভেক্টরের যে দিকগুলো আছে সেগুলো কিন্তু একই দিকে হবে না। তো আশা করি তোমরা অসদৃশ ভেক্টরটা বুঝতে পারলে। এরপরে নেক্সট যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। কি বললাম, ঋণাত্মক ভেক্টর। তো প্রথমে আসি ঋণাত্মক ভেক্টরটা কি। দেখো প্রথমে কিন্তু দিয়ে দিয়েছে ঋণাত্মক, আর ঋণাত্মক কথার অর্থ হচ্ছে নেগেটিভ, মানে আমরা মাইনাস ভ্যালু পাবো। তো ঋণাত্মক ভেক্টর জিনিসটা যেটা কি সেটা হচ্ছে একটু জানো। দেখো ছবিটা দেখো, প্রথমে আমি এ থেকে বি একটা ভেক্টর নিলাম, এ থেকে বি এর দিকে ডিরেকশন নিলাম একটা, এ থেকে বি এর দিকে যে ডিরেকশনটা পাচ্ছি এবং সেই ডিরেকশনে এ বির যে মানটা হবে সে মানটা যেটা পেলাম
একইভাবে তার উল্টো দিকে যদি আমরা আরেকটা ডিরেকশন দিই, ঠিক আছে, বা এরকম আমি ছবিটা আঁকতে পারতাম। ধরো এবি একটা, এবির যে লেন্থটা যেটা আমার, ধরো এটা 2 সেমি ধরলাম আমি, ঠিক আছে, এবং এদিক থেকে আমি আরেকটা 2 সেমি ধরো বি ড্যাশ নাম দিলাম, ঠিক আছে, এটা এদিকে যাচ্ছে, আমি এই ডিরেকশানটা এদিকে নিলাম, এ থেকে বি এর দিকে একটা ডিরেকশন যাচ্ছে, এর যা লেন্থ মানে এখান থেকে এইটুকুটার যা দৈর্ঘ্য হবে এ থেকে বি ড্যাশ পর্যন্ত, এই দৈর্ঘ্যটা কিন্তু সমান, দৈর্ঘ্যটা একই, মানে এইটুকুটা 2 সেমি যদি হয় এটাও কিন্তু 2 সেমি হবে, ঠিক আছে, এখান থেকে এইটুকুটা যা দৈর্ঘ্য হবে এইটুকুটার দৈর্ঘ্য কিন্তু একই, কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিরেকশান, এ থেকে এটা বি এর দিকে আর এটা হচ্ছে এ থেকে বি ড্যাশের দিকে। সুতরাং যেটা পেলাম আমরা সেটা হচ্ছে এ বি ভেক্টর, যেটা পেলাম সেটা এ থেকে কোন দিকে যাচ্ছে, এটা এ থেকে বি ড্যাশের দিকে যাচ্ছে, এবং ডিরেকশানটা কোন দিক, এ থেকে বি ড্যাশের দিক, তাই তো? তাহলে যে চিহ্নটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ চিহ্ন হবে। বোঝা গেল কি বললাম? এটা একটা গেল, কারণ এইখান থেকে যে ডিরেকশানে যাচ্ছে তার উল্টো দিকে কিন্তু ডিরেকশানটা, ঠিক আছে, সুতরাং এর তীর চিহ্নটা এদিকে হবে আর এর তীর চিহ্নটা এদিকে হবে, লেন্থ কিন্তু একই, এটা 2 সেমি হলে এটাও কিন্তু 2 সেমি, কিন্তু ডিরেকশানটা এদিকে যাচ্ছে একটা, তার বিপরীত দিকে কিন্তু এটা যাচ্ছে, সুতরাং তার এর জন্য কি হচ্ছে, এ থেকে বি এর দিকে একটা ডিরেকশান আর এ থেকে বি ড্যাশের দিকে ডিরেকশান কিন্তু এটা নেগেটিভ হবে, ঠিক আছে। একইভাবে যেটা প্রথমে আমি ছবিটা এঁকেছিলাম, ধরো এ বি একটা ভেক্টর নিলাম, এ থেকে বি এর দিকে ধরো একটা ডিরেকশন নিচ্ছি, আবার বি থেকে এ এর দিকে আমি একটা ডিরেকশন নিচ্ছি, এ বি এর লেন্থ কিন্তু একই, তাই না? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ বি ভেক্টর, আর এটা একবার এ থেকে বি এর দিকে একটা ডিরেকশন, আর এটা কি বি থেকে এ এর দিকে ডিরেকশন, মানে বি থেকে এ এর দিকে লিখবো, ডিরেকশন দিব, ঠিক আছে, কিন্তু চিহ্নটা কী হবে, নেগেটিভ চিহ্ন হয়ে যাবে, মানে যেটা বি এ থেকে এ এর দিকে যাচ্ছে সেটা, মানে এটা যদি পজিটিভ নিই তাহলে এটা নেগেটিভ হবে, এটা যদি নেগেটিভ নিই তাহলে কিন্তু এটা পজিটিভ। মনে রাখবে সবসময় ডিরেকশানটা যখন বিপরীত দিক হবে, আর ডিরেকশনটা মানে দিকটা যখন বিপরীত দিক হবে তখন কিন্তু ঋণাত্মক চিহ্নটা আসবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা জানলাম যে দুটি ভেক্টরের মান একই হবে কিন্তু দিক বা অভিমুখ কী হচ্ছে, আলাদা হচ্ছে। দুটি ভেক্টরের মান মানে এখান থেকে এইটুকু ভেক্টরের মানটা একই, মানটা দাঁড়াবে একই, কিন্তু কিন্তু কী হচ্ছে, দিক বা অভিমুখটা কিন্তু আলাদা হচ্ছে। তো ওটাই আমরা লিখব যে দুটি ভেক্টরের মান একই, দুটি ভেক্টরের মান একই, কিন্তু দিক বা অভিমুখ আলাদা, তখন কিন্তু এটা কি বলবো, এই ভেক্টরটার নাম তখন হবে কি, ঋণাত্মক ভেক্টর, কারণ দুটোর মান একই কিন্তু দিকটা আলাদা, একটা যদি এ থেকে বি এর দিকে যায় আরেকটা যাচ্ছে বি থেকে এ এর দিকে, দুদিকে দিকটা পরস্পর আলাদা বলে একটা যদি পজিটিভ হয় অপরটা মাইনাস হবে, আবার অন্যটা যদি প্লাস হয় তাহলে অপরটা কিন্তু মাইনাস হবে, মনে রাখবে সবসময়, ঠিক আছে, যদি দিক বা অভিমুখ আলাদা হয়। তো আশা করি তোমরা এই ঋণাত্মক ভেক্টরটা বুঝতে পারলে। এবার যেটা আমরা আসবো নেক্সট পার্ট, সমরেখ ভেক্টর। যে পার্টটা আমরা বলবো সেটা হচ্ছে সমরেখ ভেক্টর। এটাকে ইংলিশে আমরা বলি কোলিনিয়ার ভেক্টরস, কোলিনিয়ার ভেক্টর। তো সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টরটা কি? দেখো এর আগে যে ভেক্টরগুলো করলাম, যে সদৃশ আর অসদৃশ যে ভেক্টরগুলো পেয়েছিলাম, সে সদৃশ এবং অসদৃশের মিলিয়ে যে ভেক্টরটা তৈরি হয়, ঠিক আছে, সে ভেক্টরটাই বলবো আমরা কোলিনিয়ার ভেক্টর, ঠিক আছে। তো
কেমন হতে পারে ভেক্টরটা, দেখো ধরো এখানে একটা, এখান থেকে একটা ভেক্টর নিচ্ছি এ বি, ধরো এদিকে ডিরেকশন আছে, একইভাবে বি থেকে আমি আরেকটা ভেক্টরের মান নিচ্ছি বি থেকে সি, ডিরেকশন এদিকে, ঠিক আছে। এই যে ডিরেকশনগুলো আমরা একই দিকে পাচ্ছি, তার মানে কি বিন্দুগুলো একটা পরস্পর কিন্তু যুক্ত, তাই তো। আমরা যেটা জানি যে সমরেখ কথার অর্থ কী, সমরেখ তোমরা পড়েছো, সমরেখ মানে ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এভাবে অনেকগুলো বিন্দু দিয়ে যদি কোনো একটা সরলরেখা আমরা অঙ্কন করতে পারি, ঠিক আছে, একটাই সরলরেখা অঙ্কন করা যাবে, অনেকগুলো বিন্দু দিয়ে যখন একটাই সরলরেখা অঙ্কন করা যাবে তখনই ওটাকে বলা হয় সমরেখ বলা হয়, ঠিক আছে। তো এখানে এই যেমন নিয়েছি একটা এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট এবং সি একটা পয়েন্ট, আরও একটা পয়েন্ট ধরো ডি একটা পয়েন্ট, এরকম আমরা পয়েন্ট নিচ্ছি এবং তাদের ডিরেকশনগুলো সব একই দিকে হবে, ঠিক আছে। তো এই সব যখন হবে একসঙ্গে তখন এটাকে আমরা কী বলবো, যেহেতু একই দিকে সব আসছে তাই ওটাকে আমরা কী বলবো, সমরেখ ভেক্টর, ঠিক আছে। তার মানে কি হবে, কি একই সরলরেখা হতে পারে অথবা সমান্তর সরলরেখার উপর ভেক্টরের অবস্থান। সমান্তর মানে কি, এখানে ধরো একটা এটা কি একই সরলরেখা, একটা সরলরেখার উপরে কিন্তু এগুলো প্রত্যেকটা ভেক্টরগুলো আমরা নির্দেশ করেছি, কিন্তু এরকম হতে পারে আরেকটা ধরো আমি সরলরেখা নিচ্ছি যেটা এর সঙ্গে পরস্পর সমান্তরাল, ধরো ডিরেকশনটা একই দিকে, ঠিক আছে। তো এগুলোকে আমরা তখন বলবো কি সমরেখ ভেক্টর। আশা করি সমরেখ ভেক্টরটা কি তোমরা জানতে পারলে, ঠিক আছে। এই সমরেখ ভেক্টরে আমরা জানবো যে ধরো যেটা বলছিলাম আমরা, যে ধরো একটা ভেক্টর নিচ্ছি আমি এ বি, একটা সরলরেখা, তার ডিরেকশনটা এদিকে, এ ভেক্টর নিলাম, ঠিক আছে। এই ভেক্টরের সঙ্গে যদি আমি আরেকটা বি ভেক্টর থাকে, যে ভেক্টরটা এর দিকে সমরেখ হয়, মানে এই প্রদত্ত মানে ভেক্টর যেটা আছে সে ভেক্টরের সঙ্গে যদি আরেকটা ভেক্টর নিই বি ভেক্টর, ঠিক আছে, এই বি ভেক্টর যদি এই প্রদত্ত এ ভেক্টরের সঙ্গে যদি সমরেখ মানে একই দিকে হয়, ঠিক আছে, তো একই দিকে যদি হয় তবে আমরা এই প্রদত্ত যে ভেক্টরটা আছে তার সঙ্গে আমরা প্রকাশ করতে পারি এরকম করে, যে ধরো এক্স এ ভেক্টর, এই এক্স বা এক্সের জায়গায় তোমরা যে কোনো লিখতে পারো, এমও লিখতে পারো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে এমটা যেটা পেলাম সে এমটা কিন্তু আমরা বলবো স্কেলার, এটাকে বলা হয় কি স্কেলার, এটাকে বলা হয় স্কেলার, মানে এই এম এর পর ডিপেন্ড করে এই ভেক্টরের ডিরেকশনটা হবে, ঠিক আছে। মানে ব্যাপারটা হচ্ছে এম এর মান যদি পজিটিভ হয় তাহলে একই দিকে ডিরেকশন হবে, মানে বি এর ডিরেকশন যেদিকে এ এর ডিরেকশন কিন্তু সেই দিকে হবে। একইভাবে এম এর মানটা যদি নেগেটিভ চিহ্ন হয় তাহলে কিন্তু বি এর ডিরেকশন যেদিকে হবে তার উল্টো দিকে কিন্তু এ এর ডিরেকশনটা দাঁড়াবে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা যে এ ভেক্টর মানে যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টর যে প্রদত্ত ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে আমি যদি আরেকটা বি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, এবং সেই প্রকাশ তখনই করতে পারবো যখন ওই বি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে সমরেখ, মানে একই লাইনের উপর থাকবে, ঠিক আছে। এই সরলরেখা মানে যে এইগুলো আছে এই বিন্দুর উপরে কোনো একটা বিন্দু যেটা বি, ঠিক আছে, এই সরলরেখার উপরে যে ধরো কোনো একটা বিন্দু জায়গায় বি আছে, সেই বি বিন্দু দিয়ে আমরা এ ভেক্টরকে সেভাবে প্রকাশ করতে পারবো যেটা এখানে দেখিয়েছি, যে বি ভেক্টর সমান এম ইন্টু এ ভেক্টর, ঠিক আছে। আর এমটাকে আমরা বলবো স্কেলার আর এটা কিন্তু ভেক্টর, ঠিক আছে। স্কেলারটা এখানে স্কেলার বলতে বোঝাচ্ছে যে কোনো সংখ্যা, ঠিক আছে, মান একটা নির্দিষ্ট, স্কেলার বলতে কী বোঝায় মান, মানে 2 3 4 5 যে কোনো হতে পারে, সেটা -2 হতে পারে অথবা -3 হতে পারে, এখানে কিন্তু একটা নির্দিষ্ট মান বোঝাচ্ছি। তো এই স্কেলার হচ্ছে একটা নির্দিষ্ট মান, এই স্কেলার জন্য এ ভেক্টরের মানটা মানে এ ভেক্টরের ডিরেকশনটা, মান নয় ডিরেকশনটা কোন দিকে হবে সেটা কিন্তু বোঝা যাবে। সেটা বললাম যে এম এর মান যদি পজিটিভ হয় তাহলে এর মানটা মানে এর যে দিকটা সেটা কিন্তু বি এর দিকে হবে, মানে এর দিকে এ হচ্ছে এদিকে, তাহলে বি এর দিকটাও কিন্তু এই দিকেই হবে।
একইভাবে যদি এ ডিরেকশনটা মানে এম এর মানটা নেগেটিভ দাঁড়ায়, তাহলে এ এর ডিরেকশন যেই দিকে হবে তার উল্টো দিকে কিন্তু তখন বি এর ডিরেকশনটা হবে। তো আশা করি এটা এই যে জিনিসটা বোঝালাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই কিন্তু এটা ভাইটাল, এটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? খুব ভাইটাল জিনিস এটা, সমরেখ। সেই সমরেখ থেকে যে রিলেশনটা পেলাম সেই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে? তোমাদের খুব কাজে লাগবে এটা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যেটা বলতে চাইলাম আমি। এবার আমরা নেক্সট যেটা আছে সেটা আমরা জানবো। এবার যেটা আমরা বলবো যেটা সহপ্রারম্ভিক ভেক্টর। সহপ্রারম্ভিক ভেক্টর এটাকে ইংলিশে বলা হয় কো-ইনিশিয়াল ভেক্টর, ঠিক আছে? কো-ইনিশিয়াল ভেক্টর, কো-ইনিশিয়াল ভেক্টরস। তো সহপ্রারম্ভিক ভেক্টর বলতে কি বোঝায়? ধরো আমি একটা বিন্দু নিলাম এ, এই এ বিন্দু থেকে আমরা একটা ভেক্টর এভাবে চলে যাচ্ছে, ধরো বি এর দিকে। আমি আর একটা ভেক্টর নিলাম যেটা যাচ্ছে সি এর দিকে, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা পয়েন্ট থেকে কিন্তু এটা একটা ভেক্টর যাচ্ছে, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কিন্তু যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে একটা ভেক্টর যাচ্ছে, আবার এভাবে তো একটা ভেক্টর হতে পারে, তাই না? এভাবে তো আমরা অসংখ্য ভেক্টর পাবো। তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যখন দুই বা দুইয়ের বেশি ভেক্টর বেরিয়ে আসে বা পায়, সেই পয়েন্টটাকে বলা হয়, যে পয়েন্ট থেকে পাচ্ছি সেটাকে বলা হয় কো-ইনিশিয়াল ভেক্টর। একটা বিন্দু থেকে তাহলে বললাম কি একটি যে প্রারম্ভিক বা ইনিশিয়াল পয়েন্ট থেকে দুই বা দুইয়ের বেশি ভেক্টর বেরিয়ে আসে তাকে আমরা বলবো সহপ্রারম্ভিক ভেক্টর। তো কি বললাম যে একটি ইনিশিয়াল বা প্রারম্ভিক বিন্দু মানে যে বিন্দু থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? যে বিন্দু থেকে আমরা ভেক্টরগুলো পাচ্ছি সেটাকে বলবো আমরা প্রারম্ভিক বিন্দু। সেই প্রারম্ভিক বিন্দু থেকে দুই বা ততোধিক ভেক্টর বেরিয়ে আসে তাকে সহপ্রারম্ভিক ভেক্টর বা কো-ইনিশিয়াল ভেক্টরস বলে, ঠিক আছে? এখানে ভেক্টরস কথা হতে কি অনেকগুলো ভেক্টর যেহেতু আছে সেখানে ভেক্টরস বলছি, ঠিক আছে? তো তাকে কো-ইনিশিয়াল ভেক্টরস বলে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট থেকে আমরা কিন্তু দুই বা দুইয়ের বেশি ভেক্টর পাবো, সেটাকে আমরা বলবো সহপ্রারম্ভিক ভেক্টর, ঠিক আছে? নেক্সট পার্ট আবার আসবো। এবার যেটা আমরা আসবো একই কিন্তু একটু আলাদা, যে এটা বলবো সহ অন্তিম ভেক্টর। অন্তিম ভেক্টর মানে অ্যাকচুয়ালি যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ইংলিশে বলে ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? কি বললাম? ফাইনাল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট মানে অন্তিম, মানে শেষ, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে বলবো বা কিভাবে বুঝবো যে এটা ফাইনাল পয়েন্ট বলবো? তার মানে ব্যাপারটা হচ্ছে এটা যেটা পেলাম যে সহপ্রারম্ভিক ভেক্টর, তার উল্টোটাই হচ্ছে অন্তিম ভেক্টর মানে শেষ প্রান্ত। এমনভাবে আমরা বুঝবো, দেখো এটা হচ্ছে এখান থেকে ধরো একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, মানে এগুলো একটা ভেক্টর, ঠিক আছে? দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এই যে অনেকগুলো ভেক্টর যখন একটা বিন্দুতে মানে ফাইনাল পয়েন্টে মিলিত হয়, মানে এটাই কিন্তু ওর অন্তিম পয়েন্ট। এর এখানে
ভেক্টরগুলো পৌঁছানোর পর এখান থেকে কিন্তু ভেক্টরটা বেরোতে পারবে না, এখান থেকে ভেক্টরটা আর বেরিয়ে আসতে পারবে না, ঠিক আছে। এটাই ওর ফাইনাল পয়েন্ট, মানে এটাই ওর শেষ প্রান্ত। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে সহ অন্তিম ভেক্টর কাকে বলবো। তাহলে অসংখ্য ভেক্টর যখন একটা বিন্দুতে ফিরে আসবে তাকে আমরা বলবো সহ অন্তিম ভেক্টর, ঠিক আছে। তো আশা করি তোমরা সহ অন্তিম ভেক্টরটা লিখতে পারবে, এটা লেখার কিছু নেই, জাস্ট বুঝে নাও, তাহলে আশা করি তোমরা কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। এবার যেটা আমরা আসবো খুব এটা ভাইটাল জিনিস, যেটা শূন্য ভেক্টর। এবার যেটা আমরা আসবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলা হয়, এটাকে ইংলিশে বলা হয় কি নাল ভেক্টর। তো শূন্য ভেক্টর কি, দেখো ধরো এটা একটা বিন্দু, এখান থেকে আমি যাত্রা শুরু করলাম, ধরো এখান থেকে প্রথমে এখানে গিয়েছি, তারপর এখান থেকে আমি উপর দিকে গিয়েছি, তারপর এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে পৌঁছালাম। তার আমি প্রথমে কী করলাম, এই ভেক্টরটা এখান থেকে স্টার্ট করেছে, এখান থেকে স্টার্ট করে প্রথমে এই দিকে গিয়েছে, তারপর এখানে পৌঁছে আবার কিন্তু ওপর দিকে গিয়েছে, আবার এই বিন্দুতে পৌঁছানোর পর আবার কিন্তু নিচের দিকে এসে এই প্রান্তে মিশে গেছে। তার মানে এখান থেকে যখন স্টার্ট, মানে যেটা বলবো যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে, কোনো এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, তাহলে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে এসে পৌঁছানোই হলো বা পৌঁছানো হলো ওর শূন্য ভেক্টর, মানে ওই মানটা যেটা পাবো সেটা হচ্ছে শূন্য পেয়ে যাবো। তার মানে ব্যাপারটা হচ্ছে কোনো একটা ভেক্টর যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসে যদি সেই ভেক্টরটা পৌঁছে যায় তাহলে সেই ভেক্টরের মান হবে কত, শূন্য ভেক্টর, বা সেই ভেক্টরকে আমরা বলবো শূন্য ভেক্টর বলবো। তো আশা করি মানে কি বোঝাতে যাচ্ছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো কি বললাম যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে, মানে কোনো বিন্দু থেকে ভেক্টরগুলি বা কোনো বিন্দু থেকে ভেক্টর যাত্রা শুরু করে সেই বিন্দুতে এসে পৌঁছায়, সেই ভেক্টরগুলোকে বলা হয় শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরটা কি বোঝা গেল, তার মানে যেখান থেকে শুরু হবে সেখানে কিন্তু শেষ, মানে শুরু হয়ে আবার ওইখানেই পৌঁছাবে, তখনই কিন্তু ওটা হবে শূন্য ভেক্টর, ঠিক আছে। নেক্সট এবার আমরা আসবো